আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, এক শ্রমিকের মৃত্যু। রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ। 13 নভেম্বর ঘিরে সতর্ক সরকার, জানালেন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সব পক্ষ একমত, জানালেন অ্যাটর্নি জেনারেল। 20 নভেম্বর আপিলের রায়। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। উপদেষ্টাদের কারো কারো বক্তব্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। অভিযোগ, ডক্টর মোশাররফের স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোনো দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশ। জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে প্রাণ গেছে এক পরিবহন শ্রমিকের। দগ্ধ হয়েছেন 2 যাত্রীও। পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়াগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস গতরাত 2টার দিকে গন্তব্যে পৌঁছায়। যাত্রী নামানোর পর তেল নেয়ার জন্য ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশের সড়কে পার্কিং করে রাখা হয় বাসটি। গত 3টার দিকে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরে দগ্ধ হয়ে মারা যান পরিবহন শ্রমিক জুলহাস। গুরুতর আহত হন 2 যাত্রী বাদশা ও তার মা শারমিন সুলতানা। ভোরের আলো ফোটার অপেক্ষায় বাসে অবস্থান করছিলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। দগ্ধ 2 যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আগুন দেওয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। আর জড়িতদের শনাক্তের বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন। এই মুহূর্তে ফুলবাড়িয়া উপজেলা জুড়ে আসলে একদিকে শোক, অপরদিকে আতঙ্ক বিরাজ করছে যে এই ধরনের ঘটনা ফুলবাড়িয়ায় দীর্ঘদিন পর বা এই বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ফুলবাড়িয়া উপজেলাতে অন্তত পক্ষে সেভাবে এর আগে ঘটেনি। কিন্তু এই ঘটনার পরপরই যখন এই পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে, যে আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে যে কারা এটার সাথে জড়িত, তাহলে তাদের ইন্ধনদাতা কি বা কি উদ্দেশ্যে কি কারণে তারা এটি করেছে সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি যারা বলছেন যে এই ধরনের নাশকতা ঠেকাতে যে কোনো ধরনের বিশেষ অভিযান চালু ছিল সেটিকে আরো জোরদার করা হয়েছে এবং অভিযান চলবে। এই অপরাধীদেরকে ধরতে পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করছে এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়। বিএনপি, জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল, তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে ভালো পদ্ধতি। এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে। আর সুজনের আইনজীবী শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই। সবশেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল জাতির জন্য ক্যান্সার। এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। স্বাক্ষরিত সনদের বাইরে
কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই, আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐকমত্য কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। রাজধানীর পল্টনে জামায়াত সহ ৮ ইসলামী দলের গণসমাবেশ শুরু হবে দুপুরে। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী সমর্থকরা। এই বিষয়ে বিস্তারিত জানব। রয়েছে সমাবেশটি আসলে এখনো শুরু হয়নি। সমাবেশ শুরু হবে জোহরের নামাজের পর, অর্থাৎ 2টা থেকে 4টার মধ্যে সমাবেশটি শেষ করার কথা রয়েছে। এবং আপনি যেটি জানতে চাইছিলেন, আসলে হ্যাঁ, ব্যস্ততম একটি জায়গা, সেটি বলতে গেলে এই জায়গাতে পৌঁছাতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। এবং যেই জটের পরিসর সেটি বেশ খানিকটা দূর পর্যন্ত চলে গেছে। কাকরাইলের মোড়ের আরও পেছন থেকে প্রায় মালিবাগের বা এর আশপাশের পুরো এলাকায় আসলে, যেহেতু এই সড়কটির একটি সড়ক কেবল বন্ধ করা হয়েছে, পল্টন থেকে বিজয়নগরের যে সড়কটি, সামনের দিকে যে সড়কটি, এটি কিন্তু এর প্রভাবটা আসলে আশপাশে পড়েছে। এখন পর্যন্ত সমাবেশ ওই অর্থে কানায় কানায় পূর্ণ হয়নি, কারণ তারা আসলে ঘোষণা দিয়েছে জোহরের নামাজের পর। ফলে জোহরের নামাজ শেষে হয়তো সবাই একসাথে এই সমাবেশ স্থলে প্রবেশ করবেন। কিছুক্ষণ আগে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা যায়। মাইক সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেই কার্যগুলো তারা এখন সারছেন। এবং 8টি দলের যে দাবি, আসলে তারা তার মধ্যে অন্যতম প্রধান যে তাদের দাবি, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। সেই দাবিটিতে আসলে এই 8টি দল, অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি দলের যে দাবি, এটি আসলে বেশ কয়েকদিন বলবো না, আরও অনেক দিন ধরেই তারা করে আসছেন এবং তারা মাঠে আন্দোলনে রয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। সেটি হচ্ছে পিআরের দাবিতে। কিন্তু এরপরে এখন তারা যেটি বেশ জোরালোভাবে দাবি জানিয়ে আসছে যে ভোটের আগে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই যে গণভোট করা, সেটিকে তারা অন্যতম বেশ জোরে দাবিটি জানাচ্ছে। যদিও আপনি জানেন যে বিএনপি আসলে তার বিপরীত দাবিটি করছে যে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করা যাবে না। ফলে এই যে পরস্পর বিরোধী একটি রাজনৈতিক মাঠে অবস্থান, দুই বিপরীত রাজনৈতিক শিবিরের, সেই জায়গার অবস্থানেরই একটি আজকে জানান দেওয়া, অর্থাৎ শক্তিমত্তার প্রদর্শন কিংবা যাই বলি না কেন জনমতের প্রদর্শন, সেটির এক ধরনের জানান দেওয়ারও বিষয় দেখিয়ে থাকেন রাজনৈতিক দলগুলো।